শুভ সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যার ক্ষেত্রে বলা হয় তার নাকি অবহেলা হলে বা যত্নের অভাব হলে শুধু তখন খেয়াল হয় যে ব্যথা বা অন্যান্য সমস্যা হলে, এবং সেটি হচ্ছে দাঁত, বা সোজা কথা আমরা যেটাকে বলি দাঁত থাকিলে দাঁতের যত্ন নেওয়া হয় না। সমস্যা যখন পড়ে শুধু তখনই নাকি যত্নের কথা মনে পড়ে। আসলে এই দাঁতের স্বাভাবিক যত্ন কতটুকু প্রয়োজন তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা করতে অতিথি হিসেবে আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত দন্ত বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল করিম, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, DOHS ডেন্টাল ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার সাদিয়া, আমি সংক্ষেপে আপনার নামটা বললাম। ধন্যবাদ। আমরা আজকে তো এই দাঁতের যত্ন নিয়ে কথা বলবো, মুখের যত্ন নিয়ে কথা বলবো। তো যেহেতু দাঁতের কথা আসলে একটি কথা বলা হয় যে দাঁতের ব্যথা হয়নি তার মানে তো কোনো সমস্যা নেই। তো দাঁতের আসলে সমস্যাগুলো হওয়ার আগে একটু জানতে চাই দাঁত কি কি কাজ করে আমাদের জন্য। আচ্ছা, আপনি যেটা জানতে চাচ্ছেন আসলে দাঁতের নর্মাল ফাংশনটা কি। হ্যাঁ, দাঁত আমাদের কি কি কাজ করে। প্রথম কথা যদি আমরা ধরি তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের খাবারের যে পাতয়ে মুখ গহ্বর, সেখান থেকে কিন্তু আমাদের খাবারটা আমাদের বডিতে যাওয়া শুরু করে। তো প্রথমে আমরা হাত দিয়ে যখন খাবারটাকে বা টেবিল চামচ দিয়ে মুখে নেই, তো প্রথম যে কাজটা শুরু হয় চিবানো বা গ্রাইন্ডিং, এই কাজটা প্রথমে শুরু হয় দাঁতের মাধ্যমে। তারপর হচ্ছে টিয়ারিং, কিছু কিছু খাবার আছে যে কাটতে হয়, যেমন পেয়ারা, আপেল, এগুলো আমাদের যে ছেদনতন্ত্র বলি যেটা ক্যানাইন, এই দাঁত দিয়ে আমাদের কাটতে হয়। আর হচ্ছে মাড়ির যে দাঁতগুলো, এগুলো দিয়ে আমাদেরকে ভালোভাবে পেষণ করতে হয়। হ্যাঁ, অর্থাৎ দাঁতকে ভালোভাবে গ্রাইন্ডিং, কাটা এবং পেষণ করা, এর মাধ্যমে হয় কি আমাদের যে ফুড পার্টিকেলগুলো আছে এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, বড় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয়ে যায়, এবং এর সাথে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভার নিঃসৃত হয়। স্যালাইভারি নিঃসৃত হওয়ার পরে এটা আমাদের মুখ থেকে যাতে আমাদের পেটে যেতে পারে, যে আমাদের খাদ্যনালী বা অন্ননালী আছে, তাতে পাস করার জন্য দাঁত, জিহ্বা এবং অ্যাসোসিয়েট যে গ্ল্যান্ড আছে তার সমন্বয়ে আমাদের মুখ থেকে খাবারটা স্টোমাকের দিকে যায়। তো প্রথমে স্টার্টিংটা মানে কথায় আছে যার শুরু ভালো তার শেষ ভালো। তো আমাদের খাবারটা শুরু মানে যখন মুখে যায়, সেটা শুরুটা যদি ভালো হয় সেখান থেকে ডাইজেশন ভালো হয়, এবং ডাইজেশন ভালো হলে অ্যাবজর্পশন ভালো হবে, অ্যাবজর্পশন ভালো হলে আমাদের বডি নিউট্রিশনটা ভালো পাবে, এবং ওভারঅল পেশেন্টটা হেলদি থাকবে। অর্থাৎ পেশেন্ট বলবো না, সে একজন হেলদি মানুষ থাকবে। তো হেলদি মানুষের শুরুটা কিন্তু দাঁত থেকে। আমরা কিন্তু অনেকে এটা ভুলে যাই। অর্থাৎ দাঁতের ডাক্তার হচ্ছে প্রথম একজন উপকারী ব্যক্তি, যে তার ডাইজেস্টিভ সিস্টেমের সাথে সাথে হোল বডি, তার পুরো স্বাস্থ্য ব্যবস্থার পায়োনিয়ার। আচ্ছা, তো দাঁতের আসলে তাহলে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা আসলে স্বাভাবিক অবস্থায় বুঝতেই পারি না। একটি দাঁত আমাদের জন্য কতটুকু প্রয়োজন শুধু যখন দাঁতটি নষ্ট হয়ে যায় বা দাঁতের কোনো সমস্যা হয় তখনই হয়তো উপলব্ধি করা যায়। এবং এটি বলা হয় যে দাঁতে যখন ব্যথা হয় এবং ব্যথাটা এত তীব্র হয় তখনই মানুষ প্রথম উপলব্ধি করে যে তার দাঁতটি আসলে আছে বা দাঁতের এতগুলো কাজ আছে। কিন্তু দাঁতের ক্ষেত্রে কি আসলে এই সমস্যাটি শুধু হয় নাকি দাঁতের আরো কোনো সমস্যা থাকে? আসলে কোন সমস্যাটি হয়? আসলে আমরা বাঙালিরা যেটা হচ্ছে কি, যে খুব বেশি বিপদে না পড়লে, সেটা প্রাত্যহিক জীবন হোক, স্বাস্থ্যগত ব্যাপার হোক, সব খুব বেশি বিপদে না পড়লে অন্য কারো শরণাপন্ন হতে চায় না। তো দাঁতের ব্যথাটা আসলে, যেই ব্যথাটার জন্য আমাদের কাছে রুগীরা বেশি আসে, সেটার পেনটা হচ্ছে মেইনলি পালপাইটিস, সিভিয়ার পেন, তীব্র ব্যথা। ওই তীব্র ব্যথা হলেই আমাদের কাছে পেশেন্টরা আসে। শিরশির করা বা ডাল পেন, মাইল্ড পেন বা মডারেট পেনও পেশেন্টরা আসে না। তারা হয়তো ওষুধের দোকান থেকে একটা প্যারাসিটামল নিয়ে খেয়ে বলে হ্যাঁ আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু যখন রাতে ঘুমোতে পারে না, পরপর 2-3 দিন খেতে পারে না, কোনো সময় ডেন্টো অ্যালভিউলার অ্যাবসেসের কারণে পুরো মুখে মানে ফেশিয়াল এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায়, একদিক বাঁকা আরেক দিক সোজা, তার ফেশিয়াল প্রোফাইলটি চেঞ্জ হয়ে যায়,
তখনই মেনলি দাঁতের ডাক্তারের কাছে আসে, বলে ডাক্তার সাহেব আমার প্রচণ্ড ব্যথা, আমি 2 দিন যাবৎ খেতে পারি না, ঘুমোতে পারি না, আমার দাঁতটা ফেলে দেন। মানে সহজ সমাধান, অর্থাৎ তার দাঁতের ব্যথা, দাঁতটা ফেলে দেন। এটাও কিন্তু একটা রং কনসেপ্ট। আমরা যেমন আসি ভুল সময়, আবার ডাক্তারের কাছে এসেও বলি শর্টকাট সমাধান। হ্যাঁ, এই দুইটা ব্যাপারেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দাঁত ফেলে দেওয়াটাও কোনো মানে ভালো সমাধান না, আবার এবং তীব্র ব্যথা নিয়ে আসাটাও কোনো ভালো সমাধান না। যে কোনো কিছুই আর্লি স্টেজে আসলে ট্রিটমেন্টটাও যেমন সহজ, দাঁত রাখাটাও সহজ, এবং রোগীর কোনো কষ্ট বা সাফারিংসও থাকে না। এই ব্যাপারগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত। ধন্যবাদ। আসলে দাঁতের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায় যে দাঁতের চিকিৎসকরা বলে যে সমস্যাটি সমাধান করতে হলে ধাপে ধাপে তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। তো এই যে ধাপে ধাপে যাওয়া, এই ব্যাপারগুলো আসলে কতটুকু দরকার? আপনার কথা আমি বুঝতে পারছি। ধাপে ধাপে বলতে কি, যে আসলে সব ট্রিটমেন্ট ধাপে ধাপে যাওয়া লাগে না। যেমন আপনার বেসিক ওরাল হাইজিনিং মেনটেন করার জন্য বছরে আপনি একবার শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে আসবেন, এসে আপনার পরীক্ষাটা করাবেন যে দাঁতে কোনো ক্যারিজ আছে কিনা, কোনো জিঞ্জিভাল ডিজিজ আছে কিনা। হ্যাঁ, যদি ক্যারিজ থাকে উইদিন 5 মিনিটস আপনি একটা ফিলিং করে নিলেন, ওই দাঁতটা আজীবনের জন্য সেফ। অর্থাৎ আপনার পালপাইটিসের তীব্র ব্যথা হবে না, আপনার রুট ক্যানাল বা অন্য যে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট তাতে যেতে হবে না। আচ্ছা, আপনার গাম ব্লিডিং হচ্ছে, ব্যাড স্মেল হচ্ছে, মানুষের সামনে যে কথা বলতে বিব্রত বোধ করতেছেন, জাস্ট আধা ঘন্টা একটা স্কেলিং করে নিয়ে গেলেন, আপনার কিন্তু গাম ডিজিজ থেকে মুক্ত থাকলেন, ওরাল হাইজিনটা ভালো থাকলো। এই ছোটোখাটো ট্রিটমেন্টের জন্য আপনাকে ধারাবাহিক ট্রিটমেন্টের প্রয়োজন নেই। আপনি আসতেন সিঙ্গেল সিটিং উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল, আপনি সারা বছর ভালো থাকলেন। এই ছোট কাজটাই যদি আমরা করি তাহলে বড় ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, জি, ধন্যবাদ। তো এই যে দাঁতের ক্ষেত্রে আপনি যে কথাটি বললেন আশ্বস্ত বোধ করলাম, কিন্তু এই অভ্যাসটি কিন্তু অনেকে করে না, যে নিয়মিত একটি ফলো আপ করা। দাঁতের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটি আপনি বলছেন যে ব্যথার আগে হয় শিরশির অনুভূতি বা অন্যরকম, এবং সেটি দেখা যায় যে অনেকের থাকছে বছরের পর বছর ধরে থাকছে, এই সমস্যাটি কেন হয়? আমাদের ক্ষেত্রে যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে আমরা মেনলি যেটা মানে করব সেটা হচ্ছে টুথ ব্রাশিং। হ্যাঁ, সেটা একদম ছোট বয়স থেকে শুরু করতে হবে। একটা বাচ্চার বয়স যখন 1-1.5 বছর, সে মানে মায়ের বুকের দুধ ছেড়ে যখন সলিড খাবার বা সেমি সলিড খাবার শুরু করলো, তখনই তার হাতে একটা টুথব্রাশ এবং বেবি পেস্ট ধরাই দিতে হবে। তাহলে সে ওই সময় থেকে অভ্যস্ত হবে দাঁত ব্রাশ করার। এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট। এবং ওই সময় থেকে সে যদি দাঁত ব্রাশ করে, ছোটোবেলা বাচ্চারা, অনেক বাচ্চাই মিল্ক টুথকে, দুধের দাঁতকে গুরুত্ব দেয় না। এই জন্য আমরা অনেক পেশেন্ট পাই প্রচুর ক্যারিজ নিয়ে আসে এবং অনেক সাফার করে। ছোট বাচ্চাদের ট্রিটমেন্ট করাও যেমন কষ্টকর, এবং বাবুদের কষ্টও আমাদের খারাপ লাগে। তো সেই ছোটোবেলা সে যদি টুথপেস্ট এবং টুথব্রাশ অভ্যস্ত হয়, তবে এই অভ্যাসটা সারা জীবন থাকে। এবং এই অভ্যাসটা সারা জীবন যদি থাকে তাহলে তার প্রবলেমটা অনেক কম থাকে। আর যেটা কমন প্রবলেম আমাদের কাছে আসে, দাঁত শিরশির করে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, দুই দাঁতের ফাঁকে খাবার ঢুকে শিরশির করা, এটা আসলে অনেকগুলো কারণ। এর মধ্যে একটা আছে, আমরা ইদানিং আমরা কিছু কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো বলি, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, এগুলো অ্যাসিড থাকে। তারপর অ্যাসিডিক খাবার আছে, কিছু কিছু বাচ্চাদের জুস আছে, বড়দেরও অনেক খাবার আছে যেগুলো মানে দাঁতের এনামেলটাকে, সারফেসটাকে নষ্ট করে। আমরা তো জানি যে দাঁতের 3টা অংশ, এনামেল, ডেন্টিন, পাল্প। এনামেল যখন হালকা ক্ষয় হয় বা করশন বা ইরোশন হয়, তখন থেকে কিন্তু সেন্সিটিভিটিটা শুরু হয়। ওই স্টেজে যদি সে একটা ভালো টুথপেস্ট ব্যবহার করে এবং ছোটোখাটো মানে প্রবলেম থাকলে সেটা যদি লাইট কিওর ফিলিং হোক বা কম্পোজিট ফিলিং হোক দিয়ে ফিলিং করে নেয়, তাহলে কিন্তু স্থায়ীভাবে তার শিরশিরটা চলে যায়। অর্থাৎ ক্যারিজ শুরু হলে প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট করলে সেক্ষেত্রে তার আর পালপাইটিস বা পেরোডন্টাইটিস বা অ্যাবসেস হওয়ার মতো বা টুথ ফ্র্যাকচার, ইভেন টুথ লস হওয়া থেকে বেঁচে যাওয়া যায়। অর্থাৎ আমাদের সচেতনতা এবং ছোটোখাটো কিছু অভ্যাস আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা সহজেই ভালো থাকতে পারি। এই জন্য অনেক টাকারও দরকার নেই, আমাদের মানসিকতাটাই আসলে
পরিবর্তন করা দরকার। হ্যাঁ, জি ধন্যবাদ। তো এই যে দাঁতের শীর্ষায়নের কথা বলেন, বাচ্চাদেরও সমস্যাগুলো হয়। বাচ্চাদের সমস্যার ক্ষেত্রে অভিভাবকরা মনে করে যেহেতু বাচ্চা এখানে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে না, অভিভাবকের একটা বড় গুরুত্ব আছে, মনে করেন যে যেহেতু এই দাঁতগুলো পড়েই যাবে, নতুনভাবে দাঁত গজালে সমস্যার সমাধান হয়ে যাবে। এই ব্যাপারটি নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। আচ্ছা, বাচ্চাদের 7-8 মাস বয়স থেকেই মেনলি দুধ দাঁত ওঠা শুরু হয় এবং 5 থেকে 6 বছর পর্যন্ত এই দুধ দাঁতগুলো ওঠে। এই দুধ দাঁত ওঠার সময় অনেক অভিভাবক, যেটা আপনি বললেন, মনে করে যে এই দুধের দাঁত এগুলো তো পড়ে যাবে, তো এগুলোর জন্য এক্সট্রা যত্ন নেওয়ার খুব একটা দরকার নেই। কিন্তু এটা ভুল ধারণা, কারণ এই দুধ দাঁত আমি আমার প্র্যাকটিস লাইফে দেখি প্রায় 40% পেশেন্ট আসে বাচ্চা যাদের 4 বছর 5 বছর বয়স, প্রচণ্ড দাঁতে ব্যথা, ক্যারিস, মাড়ি ফুলে গেছে। হ্যাঁ, তো এরা কি, এদের ফুড হ্যাবিট যখন জিজ্ঞেস করি, বলে এরা প্রচণ্ড চকলেট খায়, রাতে ব্রাশ করে না, তারপর ব্রাশ করানো যায় না। তো এই যে জিনিসগুলো আসলে অভিভাবকদের পক্ষ থেকে যেটা আমার কাছে মনে হয় এটা অজুহাত মাত্র। তারা যদি বাচ্চাদেরকে কনভিন্স করতে পারে, ছোটোবেলায় এই টুথপেস্ট টুথব্রাশ ধরাই দিতে পারে এবং ফুড হ্যাবিটটা মেনটেন করতে পারে, তারা হেলদি ফুড পাবে, হেলদি বডি পাবে, হেলদি টিথ পাবে। সো যে কোনো কিছু, আমার নেপোলিয়ন বলেছিল না, আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দিব। তো আমি বলবো একটা ভালো দাঁত দাও, হ্যাঁ, তুমি একটা সুস্থ সবল শিশু পাবে। নট অনলি শিশু, একটা ভালো মানে পরবর্তীতে সে বড় বয়সেও তার সেই গুড হ্যাবিটগুলো তাকে গুড হেলথ মেনটেন করতে সাহায্য করবে। জি ধন্যবাদ। তো এই যে সেনসিটিভিটি বা সুরসুর অনুভূতিটা হচ্ছে, যে এই ক্ষেত্রে অনেকের এরকম হয় যে চিন্তা করে যে বয়স বাড়ার সাথে সাথে এগুলো ঠিক হয়ে যাবে, আবার এরকম অনেকে মনে করে যে হয়তো একটু জোরে জোরে ব্রাশ করলে এটি ঠিক হয়ে যাবে। আসলে ঠিক কি হবে এভাবে? না, ব্রাশ জোরে জোরে করলেও হবে না, আবার ব্রাশ না করলেও হবে না। ব্রাশ করার টেকনিক আছে। হ্যাঁ, সেই টেকনিক হচ্ছে, মানে ব্রাশ করার মূল উদ্দেশ্য হচ্ছে দাঁতে কোনো খাবার জমানো যাবে না। খাবার যদি জমে, যেটা মেনলি কার্বোহাইড্রেট বা সুগার কন্টেনিং খাবার, সেখানে অ্যাসিড জমে। অ্যাসিড এবং খাবারের সাথে ব্যাকটেরিয়া জমে। হ্যাঁ, এর থেকে আমাদের দাঁতে প্ল্যাক হয় এবং প্ল্যাক থেকে আমাদের দাঁতটা দিকে বা ক্যারিজ শুরু হয়। তো এই যে ক্যারিজ তৈরি হওয়ার যে প্রসেসটা, এটা বন্ধ করতে হবে। এজন্য প্রপার ব্রাশিংটা ইম্পর্টেন্ট। জি ধন্যবাদ। দাঁতের কথা তো শুনলাম যে দাঁতের ক্ষেত্রে ব্রাশ করাটা খুব বেশি জরুরি, আবার মুখ ও গহ্বরের ক্ষেত্রেও বলা হয় যে তারও যত্ন নিতে হবে। তো তার যত্ন কিভাবে নিতে হবে? আচ্ছা, মুখ গহ্বরের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো সবচেয়ে কমন পাই সেটা হচ্ছে মাড়ির প্রদাহ, বা যেটাকে আমরা বলি জিঞ্জিভাইটিস। এই জিঞ্জিভাইটিসের প্রধান লক্ষণ হচ্ছে মাড়ি লাল হয়ে যাওয়া, এবং যখন মাড়ি লাল হয়, ব্রাশ করতে গেলে বা অল্প ব্রাশ করলে এমন, অথবা দেখা যায় কোনো পেয়ারা কামড় দিয়ে খাচ্ছে, আপেল খাচ্ছে, তার সাথে ব্লাড লেগে আছে, তখন রোগী ভয় পেয়ে যায়। এটাকে আমরা নর্মালি জিঞ্জিভাইটিস বলি এবং অনেকেরই হয়। তো জিঞ্জিভাইটিসের প্রধান কারণই হচ্ছে দাঁতে প্ল্যাক জমা। এই প্ল্যাক জমা প্রিভেন্ট করার জন্য ওই যেটা হচ্ছে ব্রাশ করা। আর যদি ব্রাশ ঠিক মতো না হয় বা ব্রাশ করার পরও কারো দাঁতের গঠন এমন থাকে যে দাঁত ফাঁকা ফাঁকা, সেখানে ন্যাচারাল ওয়েতেও খাবার জমতে পারে। তো সেক্ষেত্রে সে যদি স্কেলিং করে নেয়, স্কেলিং করলে কিন্তু আবার দেখা যায় এই জিঞ্জিভাইটিসটা ভালো হয়ে যায়। এটা বড় কোনো রোগ না, জাস্ট প্রপার ব্রাশিং, এবং এরপরও যদি ব্রাশিংয়ে ভালো না হয় আমাদের কাছে আসলে আমরা স্কেলিং পলিশিং করে দিই, তাতে দেখা যায় অনেক বছর পর্যন্ত ভালো থাকা যায়। জি ধন্যবাদ। দাঁতের ক্ষেত্রে দাঁতের যত্ন এবং মুখের যত্নের কথা তো শুনলাম, একটু রোগের ক্ষেত্রে আসি। আমরা একটু আগে শিরশিরানির অনুভূতির কথা নিয়ে কথা শুনেছিলাম, এবং দাঁতের ব্যথার কথাতে একটু আসতে চাই। যে দাঁতের ব্যথা হচ্ছে গিয়ে যেহেতু খুব মারাত্মক একটি সমস্যা, এবং দাঁতের ব্যথার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কারণ থাকে। সাধারণত কি কি কারণ হলে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি বলে আপনি মনে করেন, শুধুমাত্র এই ফার্মেসি থেকে ওষুধ যেন গ্রহণ না করে? আচ্ছা, দাঁতের ব্যথার মধ্যে সবচেয়ে কমন এবং সিভিয়ার পেইন হচ্ছে পালপাইটিস। তো পালপাইটিসটা শুরু হয় প্রথমে দাঁতের ক্যাভিটি হয় যখন এনামেল ইনভলভ থাকে। হ্যাঁ, ক্যাভিটি হলে শুধুমাত্র খাবার জমে, তখন কোনো ব্যথা হয় না। পেশেন্টরা এটাকে অবহেলা করে যে খাবারই তো জমতেছে, কুলি করলাম বের হয়ে গেল। যখন আরও কিছুদিন পরে এই খাবারগুলো জমতে জমতে ওখানে অ্যাসিড ফর্মেশন হয়, অ্যাসিড ফর্মেশন হয়ে এনামেলটা ক্ষয় হয়, এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন ক্ষয় হয়, ডেন্টিন ক্ষয় হওয়ার পরে যখন পাল্প এক্সপোজ হয়, দাঁতের যে নার্ভটা ইনভলভ হয়, তখনই সিভিয়ার পেইন হয়।
এবং এই সিভিয়ার পেনটাকে আমরা পালপাইটিস বলি। এবং ওই পালপাইটিসটা প্রিভেন্ট করার জন্য ক্যারিজ স্টেজে ফিলিং করাটাই বেটার। আবার যদি পালপাইটিস হয়েও যায় সেক্ষেত্রে দাঁত না ফেলে আমরা যেটা অত্যাধুনিক ট্রিটমেন্ট হচ্ছে রুট ক্যাল ট্রিটমেন্ট করা। রুট ক্যাল করে পরবর্তীতে দাঁতের প্রোটেকশনের জন্য আমরা ক্যাপ করে দিই। অনেক সময় এই রুট ক্যাল ঠিকমতো না করলে এই রুট থেকে যেই ইনফেকশনটা হয় এটা দাঁতের গোড়া দিয়ে বের হয়, এটাকে বলি ডেন্টো অ্যালভিউলার অ্যাবসেস। এই ডেন্টো অ্যালভিউলার অ্যাবসেস থেকে গাল ফুলে যায়, মাড়ি ফুলে যায়, ইভেন জ্বর হয়। হ্যাঁ, প্রায় 7-8 দিন পেশেন্ট অবর্ণনীয় কষ্ট করে। তো সেক্ষেত্রে আমরা করি কি দাঁতের পাল্পটা বের করে দিয়ে ভিতরে যে পুজ আছে সেটা ড্রেন করে দিই। ইভেন যে মাড়িতে পুজ জমে সেটা ড্রেন করে দিয়ে অ্যান্টিবায়োটিক দেই। তারপরে তাকে কুসুম গরম লবণ পানি দিয়ে কুলি করতে বলি। 5 থেকে 7 দিনের মধ্যে এটাও ভালো হয়ে যায়। সিভিয়ার ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় যদি এগুলো এই ট্রিটমেন্টগুলো না করে দাঁতের মোবিলিটি হয়। আমরা মোবিলিটিকে আবার 3 ভাগে ভাগ করি। যখন খুব হালকা লড়ে তখন এটাকে বলি 1 ডিগ্রি মোবিলিটি, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যায়। মিডিয়াম লড়ে তখন দাঁতটাকে আমরা বলি 2 ডিগ্রি মোবিলিটি, সেক্ষেত্রে দেখা যায় রুট ক্যান করলে দাঁত ভালো হয়ে যায়। যখন খুবই বেশি পরিমাণে লড়ে দেখা যায় যে সে ইচ্ছা করলে টান দিলেই উঠে যাবে, তখন আর আমাদের কিছু করার থাকে না, আমাদের দাঁত ফেলে দিতে হয়। তো দাঁত ফেলে দেওয়ার পরও অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে। পাশের দাঁতকে সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করে দিই, অথবা তার পাশের দাঁতকে যদি না নিতে চাই তাহলে আমরা সরাসরি ইমপ্ল্যান্ট করে দিই, যেটা এখন অত্যাধুনিক ট্রিটমেন্ট এবং বাংলাদেশেও এটা অনেক জনপ্রিয় ট্রিটমেন্ট, তবে একটু কস্টলি। জি, ধন্যবাদ। তো এই যে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধাপ আছে এবং সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো পদ্ধতির কথাও বলেছেন। দাঁতের ব্যথার সাথে একটি সমস্যা থাকে যে দাঁতের ব্যথা যাদের হয় দেখা যায় যে ব্যথাগুলো সাধারণত একটু রাতে বেশি হয়, দিনের বেলা কাজ করার সময় খুব একটা অনুভব করে না। এক্ষেত্রে কি কোনো কারণ আছে যে শুধুমাত্র রাতের দিকে কেন তো বাড়ে? হ্যাঁ, কারণ আছে। দিনের বেলা আমরা আসলে নানা ধরনের কাজে ব্যস্ত থাকি। আমরা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি তখন আমাদের মাইন্ডটা ডাইভার্ট থাকে। রাতের বেলা ঘুমানোর সময় আমরা সব কিছুতে আমাদের নিজেদের দিকে মনোনিবেশ করি, সেটা মাথা ব্যথা হোক, দাঁতের ব্যথা হোক বা শরীরের হাত পায়ে ব্যথা হোক। এগুলো আমি দেখছি, এগুলো হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, এগুলো রাতে আমরা যখন আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি তখন আমি ফিল করি হ্যাঁ আমার তো দাঁতে ব্যথা আছে, আমার তো গা হাত পা ব্যথা করতেছে, জয়েন্টে ব্যথা করতেছে। সবগুলো ব্যথা আসলে রাতে অ্যাগ্রিভেট করে আমাদের মাইন্ড কনসেন্ট্রেশনটা ওই জিনিসটার উপরে ফোকাস করে, এটার কারণে। তারপরও দাঁতের ক্ষেত্রে যেটা হয় যে রাতের বেলা ওই খাবারগুলো, সারাদিন যে খাবারগুলো আমরা খেলাম সেটা যদি প্রপার ব্রাশ না করলাম আমাদের মুখের মধ্যে বা ক্যাভিটির মধ্যে জমলে ওখানে ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লাই করে, ব্যাকটেরিয়া থেকে টক্সিন নিঃসৃত হয়, অ্যাসিড তৈরি হয় এবং সেই অ্যাসিড থেকে ইরিটেশন হয়, পালপাইটিস হয়, ডেন্টো অ্যালভিউলার অ্যাবসেস হয়। এই কারণে আসলে রাতে ব্যথাটা বাড়ে। আচ্ছা, এখানে দুইটা কারণ, একটা সাইকোলজিক্যাল কারণ এবং প্যাথোলজিক্যাল কারণ, দুইটাই ইনভলভ। দুটোই আছে। তো দাঁতের যেহেতু রাতের ব্যথার সাথে আরেকটি সমস্যা থাকে, তা হচ্ছে গিয়ে দাঁতের যখন ব্যথাগুলো হতে থাকে এই ব্যথাগুলো ঠান্ডা পানি বা আইসক্রিম বা যে কোনো ঠান্ডা কোনো কিছু খেতে গেলে একটু বেশি অনুভূতি হয়, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, দাঁতের ভিতরে কত কিছু মানে অনেকগুলো লক্ষ লক্ষ মাইক্রো টিউবলস বলি, হ্যাঁ মাইক্রো টিউবলস আছে। এই টিউবলসগুলোর এনামেলের নিচে থাকে। এনামেল যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট থাকে ততক্ষণ পর্যন্ত এই মাইক্রো টিউবলসগুলো ওপেন হয় না, শিরশির করে না। একটু মানে বয়স বাড়লে অথবা ডেন্টাল ক্যারিজ হলে অথবা সার্ভাইকাল অ্যাট্রিশন হলে তখন হয় কি ঠান্ডা গরমগুলো দেখা যায় ডেন্টিনাল টিউবলসের কাছে চলে আসে বা ডেন্টিনাল টিউবলস ইনভলভ হয়ে যায়। তখন এই টিউবলসগুলো আমাদের এই পেইনগুলো মানে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে অ্যাবজর্ব করে এবং আমাদেরকে নার্ভে পৌঁছে দেয়, এবং নার্ভে পৌঁছানোর কারণে এই সেন্সিটিভিটি বলেন, পেইন বলেন, এইটা আসলে বাড়ে। আচ্ছা, তো দাঁতের ব্যথার কথা শুনলাম, ব্যথার সাথে যে একটি সমস্যা উঠে এসেছে তা হচ্ছে ক্যাভিটি। দাঁতের ক্যাভিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে দাঁতের ক্যাভিটি হলে কি করতে হবে এবং সেটি নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করে। এই ক্যাভিটি চিকিৎসা করাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? দাঁতের প্রবলেমটা মেইনলি শুরু হয় ক্যাভিটি থেকেই। হ্যাঁ, ফার্স্ট পিস অ্যান্ড ফিশার ক্যারিস আমরা যেটা বলি, মানে দাঁতে মানচিত্রের মতো কালো কালো দাগ দেখা যায়। অনেকে এটাকে তখন মনে করে ও দাঁতের ডিজাইন মনে হয় এটা, হ্যাঁ, কিন্তু এটা আসলে পিস অ্যান্ড ফিশার ক্যারিস।
রেখার মতো এরকম চারকোনা। তো এইটা হচ্ছে প্রাইমারি স্টেজ। তো ওই পিস অ্যান্ড ফিশার ক্যারিজে যদি আমরা কম্পোজিট ফিলিং করে দেই তাহলে কিন্তু এই ক্যারিজটা আর বাড়ে না, ওখানেই শেষ হয়ে যায়। একবার ফিলিং করলে 15-20 বছর চলে যায় ভালো ম্যাটেরিয়াল দিয়ে যদি ফিলিং করা হয়। তো যদি কেউ পিস অ্যান্ড ফিশার ক্যারিজকে অ্যাভয়েড করে বা মনে করে এটা স্বাভাবিক, তখন দেখা যায় ওইটাকে মানে ক্যাভিটি 1 অর্থাৎ অ্যানামেল ইনভলভ কিন্তু ডেন্টিন ইনভলভ না। হ্যাঁ, ওই স্টেজেও আমরা ফিলিং দিয়ে দিই। ফিলিং দিয়ে দিলে এই ফিলিংও 15-20 বছর থাকে, যখন ওই স্টেজেও কোনো রকম পেন সেন্সিটিভিটি থাকে না। কিন্তু অ্যানামেল ইনভলভ এবং ডেন্টিনের প্রায় অর্ধেক অংশ খেয়ে ফেলছে, তখন সে ডেন্টিনাল টিউবলস ইনভলভ হয়ে যায়, দাঁত শিরশির করা শুরু করে। সেক্ষেত্রে আমরা লাইনিং দিয়ে ফিলিং দিয়ে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে ওই ফিলিং দিলেও দেখা যায় যে তার প্রবলেমটা সলভ হয়ে যায় এবং তার এই ফিলিংও 15-20 বছর ইজিলি চলে যায়। কিন্তু যখন অ্যানামেল এবং ডেন্টিন দুইটাই ড্যামেজ হয়ে পাল্প ইনভলভ হয়ে যায়, তখন আসলে ফিলিং কাজ করে না, তখন রুট ক্যানেলেই যেতে হয়। তো এই যে রুট ক্যানেলের কথা, আলটিমেটলি আমরা যেটি দেখি বাস্তবিক চিত্র, তা হচ্ছে গিয়ে সব দাঁতের ব্যথাতে আলটিমেটলি বলা হয় রুট ক্যানেলই করতে হবে। রুট ক্যানেল বিষয়টি আসলে কি? আসলে রুট ক্যানেল হচ্ছে আমরা দাঁতের অ্যানাটমি যখন পড়ি, যে আমরা প্রথম অংশ তো বললাম যে অ্যানামেল, ডেন্টিন এবং ভিতরে হাড়ের যেমন মজ্জা থাকে, দাঁতের ভিতরে একটা নরম অংশ থাকে যেটাকে আমরা পাল্প বলি। হ্যাঁ, ডেন্টাল পাল্প। এই পাল্পের মধ্যে ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে, তারপরে আরও কিছু সফট টিস্যু থাকে। তো যখন এবং এখানে ফ্লুইডও থাকে। হ্যাঁ, তো যখন এই ক্যারিজ থেকে জার্মগুলো পাল্পের ইন্টারভেনশন হয়, ওখানে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন তৈরি করে ওখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ায়। প্রেশার বাড়ার ফলে নার্ভ, আমাদের যে ডেন্টাল যে অ্যালভিউলার নার্ভ আছে বা দাঁতের যে নার্ভ আছে, এই নার্ভটা এই প্রেশারের কারণে যেই তার ইরিটেশন হয়, এটা একদম ব্রেনে নিয়ে যায়। ব্রেনে নিয়ে গেলে তখন তীব্র ব্যথা অনুভূত হয়। হ্যাঁ, এটাকে আমরা ডেন্টাল পাল্প রিলেটেড পালপাইটিস পেইন বলি। তো এই পালপাইটিস পেইন নিয়েই আসলে অধিকাংশ পেশেন্ট আসে, তার আগ পর্যন্ত খুব একটা আসে না, কারণ যেহেতু তার প্রাত্যহিক জীবনে ডেন্টাল ক্যারিজ বড় ধরনের কোনো সমস্যা তৈরি করে নাই, না নার্ভ ইনভলভ হওয়ার পরে সে রাতে ঘুমাতে পারতেছে না, কোনো কিছু খেতে পারে না, ঠান্ডা গরম খেতে পারে না, ইভেন দেখা যায় গালটাল ফুলেও যাচ্ছে। তো এই 80% পেশেন্টই আমাদের দেশে আসে দাঁতের ব্যথা নিয়ে। এবং দাঁতের ব্যথা নিয়ে যখন আসে, আগে যেটা ছিল দাঁতের ব্যথা ফেলে দাও, কিন্তু এখন ট্রিটমেন্ট অর্থাৎ অনেক আধুনিক হয়েছে। দাঁত একটা প্রয়োজনীয় অঙ্গ, আমরা কখনোই ফেলতে চাই না, এই জন্যই আসলে রুট ক্যানেল করা হয়। এই যে দাঁতের কথা শুনছিলাম, রুট ক্যানেলের গুরুত্বের কথা শুনছিলাম, রুট ক্যানেল করতে হবে এবং রুট ক্যানেল করতে গিয়ে একটি সময় দেখা যায় যে প্রথমে একবার গেল, তারপরে আরেকবার গেল, এভাবে কয়েকটি ধাপেই যেতে হয় এবং একটি সময় গিয়ে এরকম হয় যে রোগী একবার দুইবার যাওয়ার পর আর যায় না। তো এই ব্যাপারে যদি একটু ধারণা দেন যে কেন যেতে হবে, বা যদি কেউ মাঝপথে চলে আসে এই চিকিৎসা অসম্পূর্ণ রেখে, তাতে কি কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি আছে কিনা? রুট ক্যানেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনভেনশনাল রুট ক্যানেল, আরেকটা হচ্ছে সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কয়েকবার যেতে হয়, মেনলি 3বার যেতে হয়। প্রথম যেদিন আমাদের কনভেনশনাল রুট ক্যানেলে প্রথম যেদিন আসে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে, আমরা অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা দাঁতের নার্ভটাকে বের করে দিই এবং ওখানে যেই ডেড টিস্যু, ড্যাব্রিজ যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে ওখানে একটা সফট ড্রেসিং অথবা একটা টেম্পোরারি ফিলিং দিয়ে দিই। তারপরে একটা অ্যান্টিবায়োটিক দিই। 2-3 দিন পরে আবার আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা ওই টেম্পোরারি ফিলিংটা খুলে দেখি যে পাল্প চেম্বার যেখান থেকে আমি দাঁতের যে ড্যাব্রিজ, নার্ভ, হ্যাঁ, যে টিস্যু ছিল এগুলো বের করছি, ওখানে হিলিং হয়েছে কিনা। যখন দেখি হিলিং হয়ে গেছে, তখন ওখানে আরেকটা ড্রেসিং দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখি। হ্যাঁ, ওই ক্যাভিটিটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তারপর একটা ফিলিং দিয়ে রাখি, দিয়ে 3-4 দিন অবজারভেশনে রাখি যে পেশেন্টের কোনো কমপ্লেন আছে কিনা। পেশেন্টের কোনো কমপ্লেন বলতে পেইন আছে কিনা, বা মাড়িতে কোনো রকম সোয়েলিং আছে কিনা, বা গামের কোনো চেঞ্জ আছে কিনা, বা ওখানে কোনো ব্যাড স্মেল হয়েছে কিনা। থার্ড সিটিংয়ে যখন দেখি যে তার কোনো পেন, সোয়েলিং, ব্যাড স্মেল বা সে ওখান থেকে সহজে চিবোতে পারে, তখন ধরে নিই যে তার যে প্রবলেমটা ছিল এটা সলভ হয়ে গেছে। তখন আমরা করি কি, যে নার্ভটা বের করছিলাম ওখানে তো একটা হলো জায়গা তৈরি হয়ে গেছে, ওই হলো জায়গাটাকে গাটা পারচার বলি, এক ধরনের ম্যাটেরিয়াল আছে, ওইটা দিয়ে ফিল আপ করি। ফিল আপ করে তার উপরে একটা পার্মানেন্ট ফিলিং দিয়ে দিই।
এই জন্য এটা হচ্ছে মানে এই 3 দিনের সিটিংয়ের রুট ক্যানাল, এটা কনভেনশনাল রুট ক্যানাল। আরেকটা হচ্ছে যদি দাঁত অ্যাক্সিডেন্টালি কেউ দেখা গেল ভেঙে গেছে, পাল্প ইনভলভ হয়ে প্রচণ্ড ব্যথা, ওই দাঁতগুলো অথবা ইনফেক্টেড না, অ্যাপিক্যাল ইনফেকশন নাই, এই দাঁতগুলো কিন্তু সিঙ্গেল ভিজিটে রুট ক্যানাল করা সম্ভব। আমরা একই ভিজিটে প্রথমে অ্যানেস্থেশিয়া দিই, পাল্প ডেব্রিস সব কিছুকে বের করি, তারপরে রিমিং, ফাইলিং, ওয়াশিং করে তারপরে আবার যেই গাটা পারচারের কথা বললাম সেই গাটা পারচার দিয়ে লাইট কিওর কম্পোজিট ফিলিং দিয়েই এইভাবেও কিন্তু এখনও রুট ক্যানাল করা হয়। চাইলে একদিনেও করা যায়, তবে যেই দাঁতগুলোর মাড়িতে ইনফেকশন থাকে, বিশেষ করে এপিক্যাল ইনফেকশন, এগুলো সিঙ্গেল ভিজিটে না করে কনভেনশনাল রুট ক্যানাল করাই ভালো। তবে অ্যাক্সিডেন্টাল রুট ক্যানাল বা যেগুলোতে ইনফেকশন নাই বা যাদের সময় দেওয়ার মতো অবস্থা নাই, তারা চাইলে সিঙ্গেল ভিজিটে করতে পারে এবং সাকসেস রেটও মোর অর লেস প্রায় সেম। আচ্ছা, তো এই যে দাঁতের ক্ষেত্রে একটি অসুবিধা বা একটি কথা অনেকেই বলে যে চিকিৎসা নেওয়ার পরে ব্যথা আরো বেড়ে গেল, এটি কি হতে পারে? আসলে চিকিৎসা নেওয়ার পরে দাঁতের ব্যথা বাড়ে ব্যাপারটা ওরকম না, দেখা যায় ট্রিটমেন্টটা রেসপন্স করতে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড ব্যথা নিয়ে আমার কাছে আসছে, হয়তো 2 দিন সে ঘুমাতে পারে নাই, আমি তাকে অ্যান্টিবায়োটিক দিলাম বা পাস ড্রেন করে দিলাম, বাট স্টিল তার ওখানে ইনফেকশন আছে, জার্ম আছে, এটা হয়তো অ্যান্টিবায়োটিক কাজ করতে 1-2 দিন লাগতে পারে। ওই সময় সে কমপ্লেন করে, ডাক্তারের কাছে গেলাম, আসলে ডাক্তার তো ম্যাজিক বা জাদু জানে না যে সে ফু দিবে, জাদু দিবে, সাথে সাথে ভালো হয়ে যাবে। সে তো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে, ওষুধের কাজ করা পর্যন্ত তাকে সময় দিতে হবে। হ্যাঁ, মানে অন্যান্য অপারেশনের মতোই রাইট, আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। 1-2 দিন ধৈর্য ধরলেই কিন্তু ভালো হয়ে যায়। জি। তো তারপরেও যেহেতু এই সমস্যাগুলো হয় এবং আমাদের দেশের এখনো অনেক মানুষের এই প্রবণতা হচ্ছে চিকিৎসকের কাছে না যাওয়া, তারা এখনো স্বাচ্ছন্দ্য বোধ করে নিকটস্থ ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ গ্রহণ করে এবং এই ওষুধ গ্রহণের একটা বড় অংশ থাকে অ্যান্টিবায়োটিক কোর্স করা, এবং অনেকেই আছে বারবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে এবং তাদের ওই আপনি যেটি বলছেন একটু আগে যে দেখা যায় ফোড়ার মতো হয়ে যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তারা কিছুদিন আরামও পায়। তো এই যে আরাম পেয়ে যাওয়া, এটি কি রোগ থেকে নির্মূল হয়ে যাওয়া কিনা? আচ্ছা, আপনি আসলে একটা অনেক বড় একটা টপিক সেখানে নিয়ে আসছেন, সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ডিজিজ। হ্যাঁ, বিজ্ঞানীরা ধারণা করতেছে আজ থেকে 50 বছর পরে আমাদের যে প্রচলিত যে অ্যান্টিবায়োটিক আছে এগুলো আর কাজ করবে না। মানে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে না, তখন এই জীবাণুগুলো অনেকটা আমরা বলি না অ্যালিয়ন বা এই সুপার বাগ এরকম হয়ে যাবে। তো এটার অন্যতম কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিকের মিস ইউজ বা প্রপার ইউজ না হওয়া। আর শুধু দাঁতের ব্যথা না, যে কোনো মানে অসুখেই আমাদের দেশে অন্তত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ডের ব্যাপারটা আলাদা। টাইফয়েড ফিভার হয়েছে, হ্যাঁ টাইফয়েড ফিভার হয়েছে, ওষুধের দোকানদারকে বললো যে আমার তো প্রচণ্ড জ্বর, 104 ডিগ্রি জ্বর, তুমি ওষুধ দাও। সে 2টা সেপ3 আর 2টা নাপা দিয়ে দিল, রোগী খেলো, ভালো হয়ে গেল। ইভেন দাঁতের ব্যথার ক্ষেত্রেও পালপাইটিস, সিভিয়ার পেন, তাকে 2টা অ্যান্টিবায়োটিক, সেটা হোক এই সেপ3 গ্রুপের বা সেপিক্সিম গ্রুপের হোক, যে কোনো সাথে ডাইক্লোফেনাক অথবা কেটোলাক অথবা ভল্টারিন, যেগুলো হাই পাওয়ার, ইটোরিক্স, এই টাইপের যেই পেন কিলারগুলো খুব সিভিয়ার পেনে কাজ করে, দিয়ে দিল, একদিনের রুগী ভালো হয়ে গেল। রুগী খুব খুশি যে দোকানদার খুব ভালো ওষুধ দিছে। কিন্তু পেন কিলার যতটা না 1-2 দিন খেলে ক্ষতি করবে, তাকে 1 দিন বা 2 দিনে যে অ্যান্টিবায়োটিক দিল, তার শুধু দাঁত না, পুরো এই ড্রাগসটাকে রেজিস্ট্যান্স করে দিল। এবং এই রেজিস্ট্যান্সের কারণে যে বলা হয় যে আগামী 50 বছর পর অনেক ওষুধ কাজ করবে না, অনেক অসুখে যে পরিমাণ রোগী মারা না যায় তার সাথে বেশি যাবে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে। মানে তার চিকিৎসা তো হাতে কিছু থাকবে না। সো এই ব্যাপারে সরকারকে এখনই কঠোর হতে হবে। শুধুমাত্র ওটিসি ড্রাগ ছাড়া প্রেসক্রাইবিং ড্রাগ যেগুলো, সেগুলো যাতে কোনোভাবেই ফার্মেসি ম্যান অথবা যারা ডাক্তার না তারা বিক্রি করতে না পারে। এই ব্যাপারে কিন্তু আমাদের এখনই নজর দিতে হবে, এখনই, আর ডিলে করা চলবে না, তাহলে কিন্তু আমরা ভয়ানক বিপদে পড়ব। জি, আসলেই আপনি খুব গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন এবং আমরা প্রায় চেষ্টা করি এই কথাটি তুলে আনতে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে আমরা একটি সময়ের দিকে চলে যাচ্ছি যেখানে আমাদের হাতে কোনো ধরনের অস্ত্রই থাকবে না। তো এই যে সমস্যাগুলো হচ্ছে দাঁতের ক্ষেত্রে, সমস্যাগুলোর ক্ষেত্রে একটি ধারণা আছে যে দাঁতের সমস্যা শুধুমাত্র দাঁতেই সীমাবদ্ধ,
এটি সাধারণত অন্য অন্য জায়গায় সমস্যা তৈরি করবে না, এই কথাটি কি সত্য? আসলে আমাদের কোনো শরীরের কোনো অঙ্গই বিচ্ছিন্ন না, হ্যাঁ, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দাঁতের সাথে অনেক কিছুই জড়িত, যেমন ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই জড়িত, নার্ভের নার্ভ জড়িত, হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ড জড়িত, আর তারপর লিম্ফেটিক সিস্টেম জড়িত। সো এই দাঁতের ব্যাপারটা, যেমন আমাদের মুখে অনেক জার্ম থাকে, এর মধ্যে কিছু কিছু স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, হ্যাঁ, এই জার্মগুলো কিন্তু আপনি জানেন যে দাঁত তোলার পরে এই যদি সকেটে থাকে এবং সকেট থেকে সে যদি ব্লাড সিস্টেমে চলে যায়, ব্লাড সিস্টেম থেকে সে একসময় হার্টে যে জমা হয়, হ্যাঁ, হার্টে জমা হয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস তৈরি করে, এবং ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের মর্টালিটি প্রায় মোর দ্যান 90%, 99%। সো এখন যদি আমি ভালো জায়গায় দাঁত না তুলি, ভালো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি, এই দাঁত থেকে কিন্তু ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এবং এন্ডোকার্ডাইটিসের তো যেহেতু মর্টালিটি খুবই বেশি, সো এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, অ্যাটলিস্ট দাঁত তোলার ব্যাপারে। অবশ্যই। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার উপস্থাপনা করেছেন। আশা করি দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার দাঁতেরও যত্ন নিন।